কাঁধে ব্যাগ নিয়ে মাঠের একপাশে ইভানকে যেতে দেখা যাচ্ছে। কপালে হাতে ব্যান্ডেজ, তার ডান চোখটাও কেমন ফুলে বড় হয়ে আছে। সাথে রয়েছে কিছু বন্ধু-বান্ধব। হৈমন্তী গভীর নজরে ইভানের যাওয়া দেখল কিছুক্ষণ। সেদিক থেকে চোখ ফেরানোর আগ মুহূর্তেই হঠাৎ তুষার গম্ভীর আওয়াজে আদেশ দিয়ে উঠল, "এভাবে কোনো ছেলেকে দেখবেন না হৈমন্তিকা, আমার হিংসে হয়।" হৈমন্তী আড়চোখে তাকালো তুষারের দিকে। ছেলেটার জ্বর এখনো কমেনি, শরীর অল্প গরম হয়ে আছে। গাছের সঙ্গে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে সে। পাতার ফাঁক ফোকর দিয়ে সূর্যের তেজস্বী কিরণ আধো আধো ভাবে পড়ছে তার মুখপানে। আচমকা তুষার চোখ মেলে তাকালো। হৈমন্তী হচকিয়ে গেল এতে। দ্রুত দৃষ্টি সরিয়ে নিতেই তুষার খানিক হেসে বলল, "আমার দিকে তাকাতে পারেন না হৈমন্তিকা, এতে আমার হিংসে হয় না।" হৈমন্তী লজ্জায় পড়ে গেল। গাল দুটো কেমন ভারী হতে লাগলো যেন। নিজের এই লজ্জা ঢাকতে ধমক দিয়ে উঠল সে, "চুপ থাকুন, ছোটর মতো থাকবেন, নইলে দেব একটা।" হৈমন্তীর বাঘিনী রূপ দেখে আরেক দফা হেসে দিল তুষার। পরক্ষণে মন খারাপ হয়ে বলল, "আমি অসুস্থ হৈমন্তিকা, আপনি আমাকে অসুস্থ অবস্থায় মারবেন?" হৈমন্তীর চাহনি করুণ হলো এবার। ছেলেটার সঙ্গে কথায় পেরে উঠে না সে। তখন নিজের ওপর রাগ হয়ে তারপরও পারো মেয়েটাও আজকাল ভার্সিটি দেরি করে আসছে। ৯টা ৩০ বাজছে এখনো, তবু তার আসার নাম নেই। হতাশার দীর্ঘশ্বাস ফেলল হেমন্তী। তুষারকে একদম পাত্তা না দিয়ে আবারও বইয়ে মনোযোগ দিল। তুষারও চুপ হয়ে গেল এবার। আরেকটু এগিয়ে হৈমন্তীর কাছ ঘেঁষে বসল। হৈমন্তী শক্ত চোখে তাকাতেই দুর্বল হাসল সে। হৈমন্তী সরে বসল। তুষারও সরে এলো তার দিকে। হৈমন্তী রেগে কিছু বলবে তার আগেই থেকে একটা মেয়ে এসে দাঁড়ালো তাদের সামনে। সে ভুরু কুঁচকে তাকালো। মেয়েটাকে দেখে বয়সে কিংবা উচ্চতায় বেশ ছোটই মনে হচ্ছে। ইন্টারে পড়ে সম্ভবত, তবে দেখতে বেশ রূপবতী। কিছুক্ষণ আমতা আমতা করে কোনো কথা ছাড়াই একটা লাল কাগজের চিঠি তুষারে এগিয়ে দিল মেয়েটি। এরপর লাজুক হেসে মিনমিনিয়ে বলতে লাগলো, "ইয়ে মানে আসলে এটা আপনার জন্য।" তুষার ভ্রু উচালো, "এটা কি? আপনি পড়ে দেখুন।" মেয়েটার তার স্বভাবসুলভ লাজুকতা বজায় রাখল। তুষার চিঠিটা নিতেই এক দৌড়ে গেল সেখান থেকে। তা দেখে মুখ বাঁকিয়ে হাসল তুষার। কোলে রাখা হৈমন্তীর হাত দুটোয় গুজে দিল চিঠিটা। অতঃপর আবারও গাছের সঙ্গে হেলান দিয়ে চোখে বুজে বলল, "পড়ে দেখুন তো হৈমন্তিকা, চিঠিতে কি লেখা আছে?" "আমি কেন পড়ব? আপনাকে দিয়েছে, আপনি পড়ুন।" "ইচ্ছে করছে না?" তুষারের কণ্ঠে বিশাল ক্লান্তি। হৈমন্তী বিরক্ত হলো ভীষণ। একবার চিঠিটা রেখে দিতে গিয়েও আবারও রাখল না। অজানা কৌতূহল বশত বিড়বিড়িয়ে পুরো চিঠিটা পড়ল। সময়ের সঙ্গে সঙ্গে হৈমন্তীর কপালের ভাঁজও দৃঢ় হতে লাগলো। পড়া শেষে মহাবিরক্তি নিয়ে সে বলল, "আপনাকে ভালোবাসে মেয়েটা, আপনি ভালোবাসুন, আর আমার পিছু ছাড়ুন। আপনার পিছু ছাড়া অত সহজ হলে আমি ছেড়ে দিতাম হৈমন্তিকা, কিন্তু তা অসম্ভব। মৃত্যুর পরও আমি আপনার পেছনে পড়ে থাকবো।" প্রতিবারের মতো তুষারের এরূপ কথায় আজ রাগ হলো না হেমন্তীর। আবারও ভালো লাগলো না। মাঝামাঝিতে আটকে গেল সে। অনুভূতি একদম শূন্য। অভাবেই চোখে চোখ রেখে তাকিয়ে আছে তুষারের দিকে। মলিন মুখটা দেখে বড্ড মায়া হচ্ছে তার। লাল চোখ জোড়া দেখে খারাপ লাগছে। হৈমন্তী ব্যাগ হাতড়ে একটা নাপা ওষুধের পাতা বের করলো। পুরো ওষুধের পাতাই তুষারের হাতে ধরিয়ে দিয়ে জিজ্ঞেস করলো, "মাথা ব্যথা করছে অনেক, ক্যান্টিন থেকে কিছু খেয়ে ওষুধ খেয়ে নেবেন, মাথা ব্যথা চলে যাবে।" তুষার মাথা দুলালো। হৈমন্তী দৃষ্টি ফিরিয়ে নিলেও তুষার তাকিয়েই রইল প্রায় অনেকক্ষণ সেই চিরচেনা দৃষ্টিতে। নিমেষহীন ভাবে খানিক অস্বস্তি হতে লাগলো হৈমন্তীর। তেজি গলায় বলল, "অন্যদিকে তাকান তুষার,
নয়তো আপনার এই বেহায়াপনার জন্য আবারও চড় খাবেন আমার হাতে। আপনি যেন দিন দিন পুরুষ নির্যাতনে লিপ্ত হচ্ছেন তা কি জানেন হৈমন্তিকা? বিস্ফোরিত নয়নে চাইল হৈমন্তী, বিমূঢ় হয়ে চেঁচিয়ে উঠল, কি? কিছু না, হাসতে হাসতে জবাব দিল তুষার। কি ভেবে সে আবারও বলল, একটু আগের মেয়েটা সুন্দর তাই না হৈমন্তিকা? ভাবছি মেয়েটাকে আমার প্রেমিকা বানাবো আর আপনাকে বউ। দারুণ হবে না? হৈমন্তিকা জবাব দিল না, ক্রুদ্ধ দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল মাত্র। সেই দৃষ্টি অদৃশ্যভাবে পুড়িয়ে ভস্ম করে দিচ্ছে তুষারকে। ভার্সিটি থেকে ফেরার পর বেশ ক্লান্ত হয়ে পড়ল তুষার। সকালে জ্বর অল্প কমলেও এখন যেন সেটা দ্বিগুণ বেড়ে গেছে। সবাই ক্লান্ত শরীরটা এলিয়ে দিল তুষার। উঁচু গলায় হেনাকে ডাকলো, মা, পানি আনো। রান্নাঘর থেকে হেনার কণ্ঠস্বর শোনা গেল, আনছি। তুষারের সামনের সবাই বসে বসে পত্রিকা পড়ছিলেন। আফতাব সাহেব ছেলের দিকে তাকিয়ে পত্রিকার কাগজ রেখে দিলেন টেবিলে। গম্ভীর স্বরে প্রশ্ন ছুড়লেন, তোমার না জ্বর? এই জ্বর নিয়ে ভার্সিটি গিয়েছ কেন? কিছু নোটের প্রয়োজন ছিল। সহজ উত্তর দিয়ে সবার সঙ্গে আরো এলিয়ে বসল তুষার। ততক্ষণে হেনাও এসে গেছেন। আফতাব সাহেব আবার বললেন, তোমাকে আমি হৈমন্তী না কি যেন ওই মেয়েটা থেকে দূরে থাকতে বলেছিলাম। কথাটা মনে আছে তোমার? তুষার হেনার থেকে পানির গ্লাসটা নিল। এক চুমুকে পুরোটা পানি পান করে গ্লাসটা সশব্দে রেখে দিল টেবিলে। অতঃপর বলল, মনে আছে, মেয়েটার পিছু ছেড়েছ তুমি? নির্ভয় এবং স্বাভাবিক কণ্ঠে তুষারের ছোট্ট জবাব, না। সঙ্গে সঙ্গে তেতে উঠলেন আফতাব সাহেব। ঝাঁঝালো গলায় চেঁচিয়ে উঠলেন, না মানে? তাহলে আমার কথা মনে রেখে কি লাভ? তুমি কি আমার মান সম্মান খোয়ানোর ফন্দি করছো তুষার? নিজের চেয়ে ছোট মেয়ে ভালোবাসতে আমি কিছু বলতাম না, কিন্তু নিজের চেয়ে বড় মেয়ে, সমাজ কি বলবে তার কোনো চিন্তা নেই তোমার। সমাজ বাদ দাও, আমার তো ভাবতেই জঘন্য লাগছে। তুষার কোনো রূপ জবাব দিল না। শান্ত ভঙ্গিতে সোফায় বসে রইল। ভাবলো টেবিল থেকে রিমোট নিয়ে টেলিভিশন চালু করলে কি বাবা একটু বেশি রেগে যাবেন তার ওপর। পরক্ষণে ভাবলো, না থাক, তুমি গিয়ে টেলিভিশন দেখা যাবে। চেঁচানোতে হেনা দ্বিরুক্তি করে উঠলেন, ছেলেটাকে অত বকো না তো, ওর কি দোষ? তুমি এ বিষয়ে একদম কথা বলো না হেনা। তোমার লয়ে পেয়েই ছেলেটা এমন বিগড়ে গেছে। স্বামীর ধমকে হেনা চুপসে গেলেন। তুষার ব্যাগ নিয়ে উঠে দাঁড়ালো এবার। সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতেই বলল, মা, রাতে খিচুড়ি খাবো গরু ভুনা দিয়ে, এখন একটু বিরিয়ানি দাও তো। ছেলের এহেন অভিব্যক্তি দেখে আতর সাহেব রেগে তাকালেন নিজ স্ত্রীর দিকে। মনে মনে ভেবে নিলেন তাকে কি করতে হবে।